আমার মেয়ের স্বামীর শরীরের অবস্থা খুব খারাপ, অনেক টাকা পয়সার দরকার আছে। আমার মেয়েটা গান গেয়ে গিয়ে টাকা রোজগার করে বেড়াচ্ছে, তাই দেখে আমার ভারী কষ্ট হয়েছে। সেই জন্য আমি ঠিক করেছি যে বাড়িটা বন্ধক রেখে তার চিকিৎসার ব্যবস্থা করব। লোকজন ধার ধার দিচ্ছে, কিন্তু সে সমস্ত তো ধারের টাকা, শোধ তো দিতেই হবে, তাইলে সে শোধ হবে কি করে? দেখুন, আমার জামাই ভারী নামী মানুষ, সে কারো কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করবে তারপরে টাকা দেবে না এমনটা নয়। আমি জানি সে ভালো হয়ে সব টাকা শোধ করে দেবে। তাছাড়া তার ব্যাংকে কিছু টাকা আছে, বাকি টাকা সে রোজগার করে দেবে। কিন্তু তাকে তো আগে সুস্থ হতে হবে নাকি? যতদিন না সে সুস্থ হচ্ছে, যতদিন না সে টাকা রোজগার করতে পারছে, সেই জন্য আমি চেয়েছি যে আমার একখানা বাড়ি যখন আছে, সে বাড়ি বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে তার চিকিৎসা করাবো। স্যার, ওনাকে অন্ধকারে রেখে এই সমস্ত কাজগুলো করা হচ্ছে। প্রথমত, এই চিকিৎসার জন্য ঠিক কত টাকা লাগছে তার হিসেব কিন্তু কারোর কাছে নেই। দ্বিতীয়ত, ওনার জামাইয়ের চিকিৎসার জন্য অলরেডি টাকা এসেছে, তারপরে আর কত টাকা এক্সট্রা লাগছে সেটাও আমাদের কারোর জানা নেই, আদৌ লাগছে কিনা সেটাও জানা নেই। তৃতীয়ত, ওনার জামাইয়ের অ্যাকাউন্টে যখন টাকা রয়েছে তখন প্রথমে সেই টাকা ব্যবহার না করে বাড়ি বন্ধক রাখার কথা ভাবাই বা হচ্ছে কেন? দেখুন স্যার, আমার স্বামী এখন জেলে। এই যে এরা দুজন মিলে আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। এমতো অবস্থায় আমি কোথায় যাব বলুন তো? এটা তো আমারও শ্বশুর বাড়ি, যে বাড়িটা বন্ধক দেওয়া হচ্ছে। আমি কোথায় গিয়ে থাকবো? আর এই অবস্থায় যদি বাড়ি বন্ধক দিতেও হয়, তাহলে সেখানে আমারও বোঝা দরকার যে ঠিক কি কারণে এই বাড়ি বন্ধক দেওয়া হচ্ছে। এমনি এমনি আমার থাকার জায়গাটা চলে যাবে, এটা তো আমি মেনে নিতে পারি না স্যার। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ এনকোয়ারি করুন, ইনভেস্টিগেশন করুন যে সত্যি সত্যি এই চিকিৎসার জন্য কত টাকা লাগছে, নাকি পুরো ব্যাপারটাই ভুয়ো। তারপরে বাড়ি বন্ধক রাখার কথা হবে। আর স্যার, যে পেশেন্টের কথা বলা হচ্ছে তার নিজের পরিবার রয়েছে, বাড়ি রয়েছে, দাদা বৌদি রয়েছে। যদি বন্ধক দেওয়ারই হয় তাহলে তার বাড়িটা বন্ধক দিক, তার পরিবারের লোকজন টাকা রোজগার করুক, টাকা জোগাড় করুক। আমাদের বাড়ি কেন? এদের দুজনের জন্য আমার স্বামীর চাকরি গেছে, আমার চাকরি গেছে, ওনার ছেলের জন্য, আমার স্বামীর জন্য আমি এত চেষ্টা করছি। সে যখন জেল থেকে বেরিয়ে আসবে কোথায় থাকবে? কোথায় গিয়ে উঠবে? বাড়ি তো থাকবে না, গাছতলায় উঠবে সে। না, এটা হতে দেব না আমি স্যার। দায় তো ওনাদেরকে নিতেই হবে। আপনারা প্লিজ দেখুন কি করতে পারেন প্লিজ। এটা না একটা মানুষের সম্পত্তি স্যার, এই সম্পত্তিটা মায়ের। বিপদে পড়ে সে বাড়িটা বন্ধক রাখবে না বিক্রি করবে সেটা সেই ঠিক করবে। আপনি বলুন তো আপনাদের আইনে ঠিক কি বলে? দেখেছেন স্যার কিভাবে মাকে বাড়ি বন্ধক দেওয়ার জন্য ইনসিস্ট করছে ওরা? একজন বৃদ্ধা অসহায় মহিলাকে রাস্তায় নামিয়ে দেওয়ার প্ল্যান করছে। এটা কোনো কথা হলো স্যার? স্যার প্লিজ আপনি কিছু করুন প্লিজ। ও এটা করবেন না দয়া করে, উনি একজন সিনিয়র সিটিজেন। তুমি চুপ করো, উল্টোপাল্টা কি বোঝাচ্ছ আমাকে? স্যার শুনুন, আপনি প্লিজ আমাদের কথাটা শুনুন। না না, দেখুন এখন এই বিষয়ে শোনার কিছু নেই, এনকোয়ারি হবে তারপর। আপনি এখন এই বাড়িটা বন্ধক দিতে পারবেন না। বললেই হলো নাকি? আমার বাড়ি আমি বন্ধক দিতে পারবো না? আমার প্রয়োজন পড়েছে আমার বাড়ি, নিজের বাড়ি আমি নিজে বন্ধক দিতে পারবো না? কি বললুম কি আপনাকে এতক্ষণ? আমার জামাইয়ের অবস্থা খুব খারাপ, তার চিকিৎসা করতে হবে, সেই টাকা আসবে কোত্থেকে? আমরা দেখছি আপনি কত টাকা জোগাড় করতে পেরেছেন, আর কত টাকা জোগাড় করতে আপনার অসুবিধা হচ্ছে, যার জন্য এত বড় বাড়ি আপনাকে বন্ধক রাখতে হচ্ছে। ঠিক স্যার, একদম ঠিক কথা বলেছেন আপনি। আর কত টাকার অসুবিধে? আমি একটা কথা বলি স্যার, আমার ননদকে তো অনেক সোনা গয়না দিয়েই বিয়ে দেওয়া হয়েছিল। সেই সোনা গয়না কোথায় গেল? এই যে এই মহিলা এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, ওনার সোনার গয়নাগুলো কোথায় গেল? উনি দিক না, উনি নিজের সোনা গয়না বন্ধক দিয়ে বিক্রি করে যাই করে হোক টাকাগুলো দিয়ে দিক। বাড়ি বন্ধক দেওয়ার কি মানে আছে? সেটা আমাদের সকলের মাথা গোঁজার ঠাই। কিন্তু সেটা না করে উনি নিজের অসহায় বিধবা শাশুড়িকে দিয়ে এসে বাড়ি বন্ধক দেওয়া করাচ্ছে। বাহ! কেন জানেন তো? এই বাড়ি বন্ধকের টাকাগুলো নিজে আত্মসাৎ করবে বলে। স্যার, স্যার এটা হতে দেবেন না স্যার। একজন অসহায় নিরাশ্রয় মহিলার সাথে এটা হতে দেবেন না স্যার। প্লিজ এই অন্যায়, এই অধর্ম বন্ধ করুন স্যার, প্লিজ। ঠিক আছে,
আপনারা এখন সবাই বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, এই বিষয়ে এখন কোনো পদক্ষেপ নেবেন না। আগে আমরা খোঁজ খবর করব, জানবো, তারপর যোগাযোগ করব। ততদিনে যদি পেশেন্টের কিছু হয়ে যায় তখন কি হবে স্যার? তখন কি আপনারা দায়িত্বটা নেবেন অফিসার? পেশেন্টের যদি কিছু হয় তখন তার পরিবারের লোকেরা দেখবে তাকে, এই বাড়ির লোকজনকেই দেখতে হবে, তার তো কোনো মানে নেই। আর যেখানে এই পেশেন্টের জন্য অনেক টাকা জোগাড় করা হয়েছে আর বাকি যতটা টাকা রয়ে যাচ্ছে সেটা তার পরিবারের লোকজন, তার দাদা বৌদি জোগাড় করবে। এমন তো কোথাও লেখা নেই যে তার শ্বশুরবাড়ির লোকজনকে এই বাড়ি বন্ধক দিয়ে ওনাকে সুস্থ করে তুলতে হবে। সেখানে শ্বশুরবাড়ির লোকের থাকার জায়গা নেই। সেখানে আমি প্রতিবাদ করছি স্যার, এটা আমি কিছুতেই হতে দেব না। বললাম তো, আপনারা বাড়ি যান। কমপ্লেন যখন এসেছে আমরা ইনকোয়ারি করব, তারপরে যা হওয়ার হবে। কাজটা কিন্তু তুমি ভালো করলে না প্রতীক্ষা। হ্যাঁ জানি, তোমার তো গায়ে লাগবেই, স্বাভাবিক। একটা বড় দাও হাত থেকে বেরিয়ে গেল না। খবরদার প্রতীক্ষা, তোমাকে আমি সাবধান করছি, একদম উল্টোপাল্টা কথা বলবে না। কেন বাজে কথা বলে যাচ্ছ? সারা জীবন ধরে কুকর্ম করে এসেছো, লজ্জা করছে না এখন? একটা মানুষ নিজে থেকে দায়িত্ব নিয়ে সমস্তটা করে যাচ্ছে, কিভাবে টাকা জোগাড় হয় সব চেষ্টা করে যাচ্ছে, আর তুমি তাকে মোটিভেট তো করতেই পারছো না, তাকে তুমি হ্যারাস করার চেষ্টা করছো। অফিসার, সব শুনলুম, কিন্তু একটা কথা আমি বুঝতে পারলুম না। আমার বাড়ি, আমার ঘর, বিপদের দিনে আমি আমার নিজের বাড়ি বন্ধক দিতে পারবো না। তার জন্য আমাকে আপনার কথা শুনতে হবে, আপনার পরামর্শ নিতে হবে। কমপ্লেন যখন এসছে তখন ইনভেস্টিগেট তো করতেই হবে। যদি দেখা যায় যে কমপ্লেনটা ভুল, তাহলে আপনি নিশ্চয়ই পারেন। কিন্তু যদি দেখা যায় যে কমপ্লেনটা ঠিক, তাহলে আপনি পারবেন না। আপনাকে তো জানতে হবে আপনি কি করছেন, কেন করছেন। আমরা যেটা করছি সেটা আপনার ভালোর জন্যই করছি, এতে আপনার ভালোই হবে। যান, বাড়ি যান। চলো। আমার জামাইয়ের যদি কিছু আজ হয়ে যায় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম প্রতীক্ষা। ছি 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 ছি। এই তুমি, এই তোমার কথা শুনে আমি আমার বড় বৌমাকে অনেক ভুল বুঝেছি। তোমার আর পলুর কথায় আমি পরাগকে অনেক অবিশ্বাস করেছি, অনেক। আর সেই তুমি আজ যা করেছো তার কোনো জুড়ি নেই। বলি ও কি কথা, হ্যাঁ? এত বড় অন্যায়, এত বড় অধর্ম কোন মানুষ করতে পারে? আমার তো জানা নেই। কি কি ভুরু কি কোচকাও? কি ভেবেছো ওই ব্যাংকে গিয়ে তুমি আমার বন্দুক দেওয়া আটকাবে? কি করে তুমি ওটা আটকাও, আমিও দেখে নেবো, তারপরে তোমাকে ছাড়বোই আমি। বাইরে করবে না। মা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো, তুমি যদি অন্যায় করো আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, বলো নাকি? হ্যাঁ, আর বিশেষ করে যেখানে আমার স্বার্থ লুকিয়ে আছে সেখানে আমি চুপ করে বসে থাকবো কি করে? তা ঠিক প্রতীক্ষা, সারা জীবন তো তুমি শুধু নিজের স্বার্থটাই দেখেছো, কিন্তু তাতে কি কিছু পেয়েছো? কোনো লাভ হয়েছে? হাহ, নিজের স্বামীকে তো ধরে রাখতে পারোনি, জেলে গেছে। সুনাম বলে তো আর কিছুই নেই। যদি সুনাম থাকতো তাহলে একটা চাকরি জোগাড় করতে পারতে, সেটা পারোনি। কি হচ্ছে? আমাদের দয়া চলতে হচ্ছে, আমাদের ওপর ভরসা করে চলতে হচ্ছে। শোনো প্রতীক, একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখো। এই বাড়িটা মায়ের, মা যদি চায় মা যে কোনো দিন এই বাড়িটা বিক্রি করে দিতে পারে। হেসো না, এটাই সত্যি। আর মা, আমি তোমাকে বলছি, এত বড় বাড়ি তোমার রাখার কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করো, না হলে না তোমার জীবনই থাকবে না, আমি তোমায় বলে দিলাম। বলছি, মাকে এত বুঝিয়ে লাভ নেই, এত সোজা নয় এই বাড়িটা বিক্রি করা। কে আটকাবে? কি প্রতীক্ষা, কে আটকাবে?
এই বাড়িটা আমার মায়ের বাড়ি। বাড়িটা মা যদি বিক্রি করতে চান সেটা কে আটকাবে আমি দেখতে চাই। আরে তুমি দেখলে না, এই তো আমি আটকালাম। অনেক কথা শুনছি আমি। তুই ছোট ভাই ছোট বউ হসটা কেন? আমার নিজের ভাইয়ের বউ হসটা কেন? আমার স্বামীর চিকিৎসা করতে গিয়ে আমার যদি কোন রকম ভালো পায় আর তোর জন্য যদি কোন রকম অসুবিধা হয়, তোর স্বামীও খুব খুব খারাপ হয়ে যাবে। তুই যাই রাখবি, তুই যাই রাখবি। আমি একদম মেয়ে পাবো একদম। আচ্ছা চুপ চুপ চুপ, অমন করে কথা বলতে নেই। মা গো, মা এসো, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। শোনো, অমন কথা বলতে নেই। কে আটকাবে, কে আটকাবে? তুমি দেখো না, দেখো দেখো কি করি আমরা, তুমি দেখো। তোমার স্বামীর চিকিৎসা কেউ আটকাতে পারবে না মা। তোমার বউ আছে না, সব ব্যবস্থা তো করছে সে, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না। দাঁড়াও, তুমি চুপ করে বসে দেখি। বৌমা, ও বৌমা শোনো, একটা কাজ করো দেখি মা, আমার যত গয়নাগাটিগুলো আছে সব নিয়ে একবার সোনার দোকানে যাও দেখি, দেখো তো কত দাম বলে তারা। যাও। উফ বাবা, বাড়িটাকে রক্ষা করলাম, এবার গয়নাগাটি নিয়ে পড়েছে। এই মেয়েটার সামনে কেন বলো তো এসব কথা বলো? তোমার যদি আমাকে কিছু বলার থাকে না, আলাদা করে ডেকে বলো। তোমার ছোট বৌমার সামনে দয়া করে কিছু বলো না। এখন আমি গয়নার দোকানে যাব, উনি আমার সঙ্গে সঙ্গে যাবেন, আমার পেছন পেছন যাবেন, তারপর কি আমাকে চোর বদনামও দিতে পারে। প্লিজ মা, আমি না এর মধ্যে জড়াতে চাই না। আমি তো একটা স্কুলে চাকরি করি, মান সম্মানের ব্যাপার আছে। আমি চাই না আমার সম্মান নিয়ে টানাটানি হোক। ঠিকই বলেছো, বুঝলাম। না না, তাহলে তো আমাকেই যেতে হবে, আমাকেই গয়নাগুলো নিয়ে অগত্যা যেতেই হবে। কেন তুমি সোনা গয়না নিয়ে যাবে মা? তার থেকে বরং আমি তোমাকে যে বুদ্ধিটা দিলাম সেটা কাজে লাগাও না। তোমার জামাইয়ের বাড়ির লোকজন এগিয়ে আসছে না কেন বলো তো? প্রতীক্ষা, তীর্থদাকে নিয়ে না নোংরা খেলাটা খেলো না, খুব একটা লাভ হবে না। তীর্থদার কাছে কিন্তু এখনো অবধি সমস্ত প্রমাণ আছে। আশা করি তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। আমি চাইলে কিন্তু সমস্ত তথ্য প্রমাণ আমি তীর্থদার কাছ থেকে নিয়ে আসতে পারি। না মানে এখন তো তীর্থদা একটু বেটার, তাই আমি চাইলেই তীর্থদার কাছে যেতে পারি, আমি সেগুলো চাইতে পারি। আগেরবার যখন কথাটা উঠেছিল তখন পলাশ সেই কথাটা বিশ্বাস করেনি, কিন্তু এবার আমি পলাশকে না কথাটা বিশ্বাস করাবো। আর আমি তখন দেখবো যে পলাশ কি করে তোমার সঙ্গে থাকে। দরকার হলে আমি তোমার দাদাকে পাঠাবো পলাশের কাছে, যা যা তথ্য প্রমাণ আছে সবকিছু আমি তীর্থদার থেকে নিয়ে আমি পরাগকে দেবো, পরাগকে বলবো তার ভাইকে দেখাতে, তারপর আমিও দেখবো কি হয়। আমার পেছনে তো অনেক লেগেছো, তাই তোমাকে বলছে আমার পেছনে না লাগতে এসো না, এর ফল কিন্তু ভালো হবে না। ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, যাতে ভয় পাও সেই ব্যবস্থাই করছি। কিন্তু তোমার মতো মেয়ে তো সে কোনো কিছুতেই ভয় পায় না, কিন্তু ভয়টা এবার পাও, বুঝলে? হ্যাঁ, আমার শাশুড়ি মা হয়তো অনেক সময় তোমার কথায় গলে যায়, তার মন গলে যায়, সে তোমাকে ভালো ভাবে, কিন্তু বিশ্বাস করো আমি না তোমাকে ভালো ভাবি না, আর আমার মন তুমি কোনোভাবেই গলাতে পারবে না। আমার চারে কি হবে শিমুল, কি হবে এখন? এই পুতুলদি, পুতুলদি কাঁদছো কেন বলো তো তুমি? আরে আমি তো আছি, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, দরকার হলে যার কাছ থেকে যে মানুষটা আমাকে 10 লাখ টাকা দিয়েছিল তার কাছ থেকে না হয় টাকা চাইবো, কিছু একটা তো ঠিক ব্যবস্থা করব। আর একটা কথা তোমাকে আমি বলি, কেউ কোনোভাবেই না মায়ের এই বাড়ি বন্ধক রাখা আটকাতে পারবে না, কোনো সূত্রেই পারবে না। এটা মার বাড়ি, মা যেটা ইচ্ছে করবে সেটা করবে, কেউ এই ব্যাপারে কিছু বলতে পারে না। আর একটা কথা শোনো, তোমাকে তীর্থদা বলেছে না যে তীর্থদার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, দরকার হলে আমরা সেই অ্যাকাউন্ট থেকে টাকা বার করবো। হ্যাঁ, যে করেই হোক টাকা জোগাড় করব। তুমি চিন্তা করো না পুতুলদি, তীর্থদাকে আমরা সুস্থ করে তুলবই। তুমি এভাবে কান্নাকাটি করো না, বুঝলে? মা, দেখছো তো তুমি এই কদিন ধরে শিমুলকে কতখানি ওর সাথে দুর্ব্যবহার করেছো, আমাকে কতটা অবিশ্বাস করেছো ভেবে দেখো। এবং সেই কারণে আমরা এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কার কথায় তুমি করেছো এগুলো? এই মেয়েটার কথায়, এর কথায় তুমি বিশ্বাস করেছো। অবশ্য তোমাকে বলে তো কোনো লাভ নেই,
তুমি আজকে যে জায়গাতে আছো কালকে আবার হয়তো অন্য কিছু বিশ্বাস করবে, অন্য কোনো কথাবার্তা বলবে। বলবো না, তুই দেখে নিস। আর আমি কিছুতেই ভুলবো না, ওর কথা। আমিও তেমনি, জানিসই তো বাপু, এই এক আমার দোষ। যে যখন এসে মিষ্টি মিষ্টি করে কোনো কথা বুঝতে থাকে আমাকে, আমি ভাবি সে বোধহয় সত্যি বলছে। আমি তো ভাবতেই পারিনি এত খানিক বানিয়ে বানিয়ে কথা বলা যায়। তুমি তো বলেছিল যে অনেক করেছি সব আমি। আর নয় এ ভুল আমি আর করবো না। বলি ও কি কথা, তুই কি ভাবিস বারবার আমি ভুল করে ওই দুধ দিয়ে কাল সাপ পুষবো? এখন আমি কালসাপ হয়ে গেলাম? তোমার ভালো করতে গিয়ে আমি এখন কালসাপ হয়ে গেলাম? ঠিক আছে। বলি ও কি কথা, ভালো করেছো? হ্যাঁ, হবে না করতে হবে না মা, আমাদের অত ভালো তোমায় করতে হবে না। তুমি আগে নিজের ভালো করো, নিজের। আমার পলুর ভালো করো, কে যাও, ভালো করছে ও আমাদের। হ্যাঁ, দাঁড়াও এই পলু এবার বাড়ি ফিরে আসুক। পলুর ঘাট থেকে তোমাকে কি করে নামানো যায় তার ব্যবস্থা আমি করে তবে আমি ছাড়বো। মিলে আমার নামও মধুবালা না। তুমি করিয়েছো, তুমি আমার পলুটাকে ওই পথে নামিয়েছো না? হ্যাঁ, তুমি তাকে ঠকিয়েছো, তুমি তাকে লোভ দেখিয়েছো। আমি এখন বুঝতে পারছি না, আমার পলু খারাপ ছেলে, আমার পলু রকচটা ছেলে। কিন্তু সে যত রকচটা ছেলেই হোক না কেন, ও কিছুতেই তার নিজের বৌদিকে টানে মারতে যাবে। এতখানি রকচটা, এতখানি খারাপ তো সে নয়। তোমার বুদ্ধিতে করেছে সে এসব, সব তোমার বুদ্ধি। হ্যাঁ, বাপরে বাপ, এ তো আমি বাড়িতে যদি একা থাকি, হ্যাঁ, এ তো আমাকে খুনও করতে পারে। আমি এখন বুঝতে পারছি তোমার কাজ। এই যে শোনো, ভালো করে শুনে রাখো, পলুর ঘাট থেকে না আমি তোমাকে নামিয়ে তবে ছাড়বো। আমার পরিবারের লোকেদের আমি কিছুতেই অরক্ষিত থাকতে দেব না। তোমার একটা ব্যবস্থা না করে আমি এবার কিছুতেই ছাড়ছি। তুমি দাঁড়াও, দেখে নিও তুমি। বৌমা, দেখো আমার খুব খারাপ লাগছে। আজকে তো তুমি স্কুলে যেতে পারলে না, এইসব ঝামেলা ঝঞ্ঝাট, কিন্তু যাওয়া যখন হলোই না বৌমা, একটা কাজ করবে। আমি যা বলছি তাই করবে। তুমি তো পুতুলকে নিয়ে তীর্থর কাছে যাবে দেখা করতে। তীর্থকে বলবে যে তীর্থর কাছে এই প্রতিজ্ঞা সম্বন্ধে যা যা কিছু আছে, তথ্য প্রমাণ সব কিছু দিতে বলবে, আর তুমি সেগুলো পুলিশকে দেবে। মিথ্যেবাদী মেয়ে, একটা সত্যি কথা বলেনি, আমার পলু যখন জানবে না, ওই তীর্থর দেওয়া সমস্ত তথ্য প্রমাণ যখন সে পাবে, সত্যি কথা জেনে যাবে। তো তারপর আমি দেখবো পলু তোমাকে কতখানি ভালোবাসে, কতখানি তোমার পাশে থাকে। দাঁড়াও মেয়ে, ব্যবস্থা করছি আমি তোমার। মা, তুমি তো নিজের চোখে সবটা দেখেছো। পলুর অর্ধেকটা জীবন ও শেষ করে দিয়েছে। এখন সে নিজের বুদ্ধিতে কিচ্ছু করতে পারে না, সম্পূর্ণ ব্রেন ওয়াশ করেছে ও। আর বাকি যে কটা দিন আছে সে কটা দিনও কিন্তু ও পলু সর্বনাশ করে ছেড়ে দেবে। না, তা হতে পারে না পরাগ। আমি বেঁচে থাকতে আমার ছেলেদের কোনো ক্ষতি হতে পারে না। আমার বৌমার মতন মেয়ে এসে যেমন আমার বড় ছেলের জীবনটাকে একেবারে শুধরে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, তেমনি আমিও ঠিক আমার ছোট ছেলের জীবনটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে দেব। একে আমি তার ঘাট থেকে নামাবো। আমি তো মা, আমি জানি অত খারাপ ছেলে পলু নয়। সে যখন একবার প্রমাণ পেয়ে যাবে যে মিথ্যে বলে মিথ্যে, সে তখন ঠিক বুঝবে, জানি। ঠিক আছে, চেষ্টা করে দেখোই না। চেষ্টা করে দেখো মা, যে তোমার ছেলের ঘাট থেকে তুমি আমাকে নামাতে পারো কি। আর একটা
কথা পলাশ খুব ভালো করে জানে। বিপদে আপদে যে কোনো সমস্যার সময়ে একটা মানুষ সব থেকে প্রথমে ওর কাছে দৌড়ে আসবে, তার নাম প্রতীক্ষা। ওর সব কাজে আমি সঙ্গে থেকেছি এবং আগামীকালেও থাকবো। সব কাজে সঙ্গে থেকেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, সব কাজে সঙ্গে থেকেছো, কিন্তু বেশি করে কিসে থেকেছো জানো তো? এই পাপ কাজে। আর যদি সেটা না করতে, নিজের স্বামীকে যদি বোঝাতে না, তাহলে এই দিনটা আসতো না, তাহলে আজকে পলাশকে জেলে পৌঁছতে হতো না। ঠিক কথা, ঠিক কথা বলেছে বৌমা। বৌমা, ও বৌমা, একটা কথা বলি। বলছিলাম যে আর একটি বার আমার পলুটাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমি দায়িত্ব নিচ্ছি, বিশ্বাস করো, আমি দায়িত্ব নিচ্ছি, কখন আর এরকম হবে না। আমি তো পলুর মা। দেখো, আমার জীবনের আর কটা দিনই বা বাকি। জীবনের দীপ তো নিভে আসার সময় হয়ে গেল না? তাই আমি তোমায় বলছি, মা, আর কখনো এরকমটি হবে না। তুমি পলুটাকে একটু ক্ষমা করে দাও, একটু ক্ষমা করে দাও। বুঝতে পারছো না? এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে যে আমাদের কত বড় সর্বনাশ করেছে। আমার পুতুলটার জীবনটাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে। আমার পলুটাকে তো ঠেলেছেই। আমি কোনোদিনও জীবনে ভুলবো না এ যা করেছে আমাদের। দেখো বৌমা, জানো আমার কি মনে হয়, এই যা যা কিছু ঘটেছে না, সব ওর বুদ্ধি, সব ওর বুদ্ধি। আমার পলু যদি কিছু করেও থাকে, এখন আমি বুঝতে পারছি সে ওর বুদ্ধিতে করেছে। হ্যাঁ, আর আপনার ছেলে তো কচি খোকা না?